তো প্রথমেই আমি শান্তনু মুখার্জি স্যারকে ধন্যবাদ দেব। তিনি আমাকে এই গ্রুপে আহ্বান করেছেন বলার জন্য। এবং তার সাথে সাথে আজকে আমাদের এই 981তম যে ক্লাস, এই ক্লাসে উপস্থিত সমস্ত ডাক্তারবাবুদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। এবং তার সাথে আমার যে দুই পূর্ববর্তী বক্তা ডক্টর মন্ত সরকার স্যার এবং সঞ্জিত সূত্রধর স্যার, তারা যে একজন আরোই সিরিজ থেকে এবং একজন আমাদের কি বলে থার্ড আই প্রেজেন্টেশন থেকে পাঠ করে শোনালেন। তাই সেই কারণে আমি দুজন স্যারকেই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা জানাই। এবারে আমরা আমার অংশ শুরু করি। সেটা হলো আমরা যেটা পড়ছিলাম, যেখানে ছিলাম, সেটা হলো আরোই সিরিজের 12 নম্বর বই। 12 নম্বর বইটাকে যেভাবে করা হয়েছে, যেভাবে এটাকে ডিজাইন করা হয়েছে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট রুব্রিক। আমরা সে আলোচনা করেছি লাইট ডিজায়ার ফর। সেই লাইট ডিজায়ার ফর এর যে রুব্রিক, সেখান থেকে যে সমস্ত ড্রাগস গুলো সেই সময় ছিল ওই রুব্রিকের আন্ডারে, সেইগুলোকে আমরা একে একে বিশ্লেষণ করার চেষ্টা করছি, পড়ার চেষ্টা করছি। এবং আজকেও আমরা তেমনই লাইট ডিজায়ার ফর থেকে আরো একটা ওষুধ পড়ার চেষ্টা করব। আজকে যে ওষুধটা, আচ্ছা, এই হ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল, স্যার আপনার মাইক্রোফোনটা কিন্তু আনমিউট আছে, একটু কাইন্ডলি মিউট করে দিন। থ্যাংক ইউ স্যার। তো আমরা আজকে যেটা পড়ার চেষ্টা করব, একটা জানার চেষ্টা করব, 12 নম্বর বইটার একটা কিছুটা অসুবিধা আছে যে এটাকে এত সংক্ষিপ্ত ভাবে এই ড্রাগ গুলোকে লেখা আছে যে আমরা খুব ভালো করে অনেক সময় এটাকে বুঝতে পারি না। খুব ছোট করেই লেখা আছে। আমরা যেটা আজকে পড়বো সেটা একটা হেভি মেটাল, এবং এই ওষুধটা কিন্তু আমাদের কাছে খুব বেশি ব্যবহৃত একটা ওষুধ। কিন্তু যেহেতু আজকে আমরা এই আরও সিরিজ 12 পাঠ করব, আমি যদি তারপর সময় থাকে আরো 5 থেকে এই ড্রাগটাকে পড়ার চেষ্টা করবো, বিকজ এই ড্রাগটা আমাদের কিন্তু একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা ওষুধ, এতটাই প্রয়োজনীয়। এবং এই ওষুধটার, এই ড্রাগটার একটা বৈশিষ্ট্য হলো, এই ড্রাগটা কিন্তু দেখবেন আপনারা যারা ক্লাসিক্যালে প্র্যাকটিস করেছেন, আমরা সবাইকে একটা সময় ক্লাসিক্যালে প্র্যাকটিস করতাম, তো আমরা দেখতাম এই ড্রাগটাকে আমরা ব্যবহার করি খুব ডিপ প্যাথোলজিতে, ভীষণভাবে ব্যবহার হয়। যেমন ধরুন বিভিন্ন নার্ভাস ডিজিজের ক্ষেত্রে, বা অ্যাথেরোস্ক্লেরোসিসের মতো ডিজিজের ক্ষেত্রে, বা ধরুন মাসকুলার ডিস্ট্রফি, বা ধরুন মাল্টিপল মায়োলোমা, এই ধরনের বড় বড় ডিজিজের ক্ষেত্রে, বোন ডিসঅর্ডারস এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতাম, মোটর নিউরন ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করতাম। এমন একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, সেইটা কিন্তু আমরা একটু ডিটেলস আলোচনা না করলে স্বয়ংসম্পূর্ণ হবে না আলোচনাটা। তো আমাদের হাতে যতটুকু সময় আছে সেই সময়টুকুকে কাজে লাগিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে এই ড্রাগটার বৈশিষ্ট্য কি, এক। আর দুই হচ্ছে এই ড্রাগটা কেন এত ডিপ প্যাথোলজিতে এত বেশি করে ব্যবহার করা হয়, এটাও জানার দরকার। বিকজ যখন এই ড্রাগটাকে প্রুভ করা হয়েছিল, তখন আমাদের কাছে কি ছিল, ড্রাগ প্রুভিং ছিল, পেশেন্ট যা বলেছিল সেগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে, মেটেমেডিকে করা হয়েছে, পরে সেখান থেকে রেপার্টরি বানানো হয়েছে। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞান যত উন্নত হয়েছে, বিজ্ঞানের আলোয় যত আলোকিত হয়েছি আমাদের আমাদের জীবনযাত্রা, আমাদের উচিত বিজ্ঞানের নিরিখে হোমিওপ্যাথিকেও কিন্তু সেই আলোকে আলোকিত করা। এটা কিন্তু আমাদেরই একটা কাজ। এই কাজটা আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এই বিজ্ঞানের যে আরো একটা বিশাল একটা অগ্রগতির জগতে বাস করে, যদি আমরা আমাদের ড্রাগগুলোকে অন্তত বিজ্ঞানের সেই উন্নতির নিরিখে ঠিকঠাক করে ব্যাখ্যা করতে পারি, সেটা আমাদের কাছে একটা নিজেদের কাছেও একটা ঠিকঠাক উত্তর হয়, জবাব হয়, স্যাটিসফ্যাকশন হয়। সেই জায়গা থেকে আমি চেষ্টা করব যে আজকে যতটুকু সময় আছে, জানি না কতটা সময় পাবো বা কতটা করতে পারবো, আমি চেষ্টা করব সেই জায়গাটা করা। তো যে ড্রাগটার নাম আমি বলছি সেটা হলো প্লাম্বাম মেটালিকাম। তো এই প্লাম্বাম মেটালিকামে 12 নম্বর বইয়ে যেটা বলা আছে সেটা আমি আগে পড়ি। কিন্তু আমি জানি এটা আমার মতো আপনারাও এইটুকু পড়ে প্লাম্বাম সম্বন্ধে না হবে স্যাটিসফাইড হবে, তা ঠিকঠাক আমরা বুঝতে পারবো। আমরা প্লাম্বাম সম্বন্ধে সবাই কিছু জানি, তো তাহলেও আমরা আরো বেশি করে জানার চেষ্টা করব, সেই উদ্দেশ্যেই আমাদের প্লাম্বামকে পড়া। তো আসুন প্রথম আমরা পড়ি 12 নম্বর বই থেকে প্লাম্বামকে স্যার কিভাবে বলছেন। The feeling of plum bum patient is that he has no direction in life. প্লাম বাম পেশেন্টের যে মূল যে অনুভূতি, সেটা হলো তার জীবনের কোনো এক্সাক্ট ডিরেকশন, উদ্দেশ্যবিহীন একটা জীবন।
So it gets excited and happy when some solution seems to be inside. সুতরাং এই মানুষটা যখন যখন কোনো একটা ঠিকঠাক মতো করে সমাধান খুঁজে পায় তার যে সমস্যার, তাতেই সে খুব এক্সাইটেড হয় এবং তাতেই সে খুব খুশি হয়। হি ফিলস নো চার্ম ইনসাইড। ভিতরে এই মানুষটার মধ্যে না কোনো সেই চার্ম ব্যাপারটা, যে একটা একটা ভালো লাগার বোধ এই মানুষটার মধ্যে থেকে কিন্তু হারিয়ে যায়। এভরিথিং সিমস টু হিম মেকানিক্যাল। তার কাছে মনে হয় সমস্ত কিছুই যেন একটা জীবনটা, যা জীবনের প্রতিদিন ঘটে চলা সমস্ত ঘটনাগুলো যেন একটা যন্ত্রের মতো চলছে, একটা মেকানিক্যাল অবস্থা, দ্যাট ইজ উইদাউট ইমোশন, যার মধ্যে না আছে কোনো আবেগ, না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো প্রেম। জীবনটা একটা যন্ত্রের মতো যেন আমার কেটে যাচ্ছে। হি লুকস ফর সামওয়ান ইন হুম হি ক্যান টেল হিজ প্রবলেম উইদাউট এনি হিচ। সে এমন মানুষকে খুঁজে বেড়ায় যার কাছে মনের সমস্ত যত তার জমে থাকা কথা উজাড় করে দিতে পারে, এমন একটা মানুষের সন্ধানে সে থাকে। ওইটাই অ্যাকচুয়ালি তার বেশ কিছুটা লাইট ডিজায়ার ফর এর একটা পার্ট। এছাড়াও তার লাইট ডিজায়ার ফর আরো আছে, সমস্যা থেকে সমাধানের রাস্তা খোঁজা, সেটাও লাইট ডিজায়ার ফর। আমরা আসবো আস্তে আস্তে সেই জায়গাগুলোতে। কিন্তু মুশকিল হচ্ছে প্লাম্বাম মানুষটা খুব সিক্রেটিভ। বিকজ হি ইজ সিক্রেটিভ, সেই জন্য হি ক্যানট ওপেন সো ইজি। যেহেতু মানুষটা খুব সিক্রেটিভ, গোপন প্রিয় মানুষ, সেই জন্য খুব সহজেই অপরের কাছে নিজেকে মেলে ধরতে পারে না। প্লাম্বামের এই যে এত ডিপ প্যাথোলজি, তার কারণ হচ্ছে এইটা একটা বড় জায়গা, যে মনের যে সমস্ত তার জমে থাকা কষ্ট, সেগুলো মনের মধ্যেই রয়ে যায়। সেগুলো যে ওপেনলি খুব কাউকে প্রকাশ করতে পারে, বা জীবনে কাউকেই যে সে মনের মতো মানুষ খুঁজে পায় যার কাছে সব বলে দেবে, সেইটা সে পায় না। ফলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষটা এতটাই সিক্রেটিভ থাকে, এতটাই তার সমাজ, তার পরিবেশ, তার পরিস্থিতি, তার জীবন তাকে এতটা স্ট্রেস দিতে থাকে, এবং সেই স্ট্রেস গুলো সে যেহেতু তার ভেন্ট আপ হতে হতে পারে না, সেগুলো কিন্তু ধীরে 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 একটা মানুষের মধ্যে অনেক ডিপ প্যাথোলজি তৈরি করে। সো হোয়াট হি নিডস ইজ এ ফ্রেন্ড ইন হুম হি ক্যান বিলিভ। সেই জন্য তার দরকার হচ্ছে এমন একটা বন্ধু জীবনে যাকে সে বিশ্বাস করবে, অ্যান্ড ক্যান এক্সপ্রেস হিমসেলফ উইদাউট ফ্রিডম, উইথ ফ্রিডম, এবং যে যাকে সে সমস্ত স্বাধীনতা দিয়ে সমস্ত কিছু খুলে বলবে, এইরকম একটা বন্ধু সে কিন্তু খুঁজে বেড়ায়। কিন্তু এর সাথে সাথে আমরা মনে রাখবো, মানুষটা কিন্তু এমন বন্ধু পেলেই যে সব বলে দিতে পারবে তাও কিন্তু নয়, বিকজ হি ইজ সিক্রেটিভ। আদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দিস পেশেন্ট ইজ দ্যাট, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্লাম্বাম রোগীর ক্ষেত্রে, যে হি গেটস বোর্ড ভেরি ইজিলি। যে কোনো বিষয়ে খুব তাড়াতাড়ি মানুষটার মধ্যে একঘেয়েমি চলে আসে। এই বিষয়টা প্লাম্বামের ক্ষেত্রে একটা বড় বিষয়। আমরা আসবো রুব্রিকে, সেগুলো আগে আমি বিষয়টা পড়ে নিই। ডিউ টু দিস হি থিংস হি হ্যাজ বিন ইনভলভ ইন অর্ডিনারি বিজনেস। কেন এই খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি সে সমস্ত বিষয়ে তার মধ্যে একটা একঘেয়েমি চলে আসে, ভালো না লাগার বোধ চলে আসে? বিকজ তার কাছে মনে হয় যে সে যা করছে এইটা তার প্রাপ্য ছিল না, সে একটা অর্ডিনারি কাজ যেন করে যাচ্ছে। এই অর্ডিনারি কাজ করার মানুষ হয়ে সে জন্মায়, তার মধ্যে আরো এক্সট্রা অর্ডিনারি কিছু করার কোয়ালিটি ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক সে বাধ্য হচ্ছে এই অর্ডিনারি জীবন যাপন করতে। এটা হলো এই 12 নম্বর বইয়ে প্লাম্বাম সম্বন্ধে এইটুকু বলা। রুব্রিক কতগুলো দিয়েছে, খুব পরিচিত রুব্রিক আমাদের: ডিলিউশন, বিজনেস, অর্ডিনারি দে আর পারসিভিং, কনফিউশন, লসেস হিজ ওয়ে ইন ওয়েল নোন স্ট্রিট, কোম্পানি, ডিজায়ার ফর ফ্রেন্ড অফ এ, এর সাথে সিক্রেটিভ অ্যান্ড এনভি। এই 5টা রুব্রিক এখানে আমরা 12 নম্বর বই থেকে পেলাম। কিন্তু হ্যালো, হ্যাঁ, আমি এই রুব্রিক গুলোকে আবার একবার বলছি: ডিলিউশনস, বিজনেস, অর্ডিনারি দে আর পারসিভিং, যেখানে আমরা প্লাম্বামকে ভীষণ ভাবে পাই; কনফিউশন, লসেস হিজ ওয়ে ইন ওয়েল নোন স্ট্রিট, কোম্পানি ডিজায়ার ফর ফ্রেন্ড অফ এ, সিক্রেটিভ, এবং এনউই, ENNEY, এনউই মানে হলো বোর হয়ে যাওয়া।
তো এইটুকু পড়ে আমাদের মনের খিদে প্লাম্বাম সম্বন্ধে মেটে না, ফলে আমাদেরকে পিছিয়ে মূল যেখান থেকে নেওয়া হয়েছে 12 নম্বর বইয়ের নির্যাস, যেটা তো নির্যাস, মূল জায়গাটায় আমরা যাই। দেখা যাক 5 নম্বর বই হচ্ছে সেটা, সেখান থেকে আমরা মনের খিদে কতটা মেটাতে পারি। এবং প্লাম্বাম সম্বন্ধে, যেহেতু আজকে এটা খুব গুরুত্বপূর্ণ ড্রাগ, যদি সময় পাওয়া যায় আমি আরেকটু বেশি করে প্লাম্বাম সম্বন্ধে বলতে চাইবো। 12 নম্বর বইয়ে সেটা বলছে, আমি আগে পড়ি। প্লাম্বাম ইজ নট হ্যাপি উইথ হিজ জব। মানুষটা তার কাজ নিয়ে মোটেই সন্তুষ্ট নয়, খুশি নয়। টু হিম it seems that he is not engaged in respectable profession. তার মনে হয় যে আমি আমার আমার যোগ্যতার সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো কাজ করি না বা পেলাম না, বা আমার যে যোগ্যতা সেটা, তাতে যা কাজ পাওয়ার আমার উচিত ছিল তেমন কোনো কাজ আমি পাইনি। আমি যে কাজটা করি সেটা আমার যোগ্যতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, ফলে এই কাজে কোনো চার্ম নেই। ইট হ্যাজ নো চার্ম অ্যান্ড এনি অ্যাট্রাকশন ফর হিজ ইনভলভমেন্ট। ফলে এই কাজের যে তার একনিষ্ঠতা থাকবে, যে মনোনিবেশ ব্যাপারটা থাকবে, সেটা থাকে না। বিকজ এই কাজটাই তার কাছে খুব অর্ডিনারি কাজ। হি ওয়ার্কস অ্যাজ এ মেশিন উইদাউট এনি ইমোশনাল অ্যাটাচমেন্ট। এবং মনে হয় ওই গতানুগতিক ভাবে কাজটা করতে হয়, তাই আমি করে যাচ্ছি। সেটা হতে পারে তার একটা জব, অফিস ওয়ার্ক, সেটা হতে পারে তার একটা বাড়ির কাজ, সেটা হতে পারে ব্যবসা, যে কোনো কাজ। সে মনে করে এই কাজটা আমার যোগ্যতার সঙ্গে সঙ্গতি রেখে হচ্ছে না, এবং ফলে সেই কাজের সাথে সে মেন্টালি অ্যাটাচমেন্ট হয়। এই কাজ থেকে সে কোনো আনন্দ পায় না। এই কাজটাতে সে খুব যে অ্যাটাচমেন্ট হতে পারে সেটাও করে না। এবং বেশ কিছুদিন চলার পরে আস্তে আস্তে মনোটনি এসে যায়, আস্তে আস্তে একঘেয়েমি এসে যায় এই কাজটা। লাইক অ্যান ইনকিউরেবল ডিজিজ, হি ফিলস ইট ইজ ইম্পসিবল ফর হিম টু চেঞ্জ হিজ অকুপেশন অ্যাট দিস স্টেজ। একটা ইনকিউরেবল ডিজিজ যখন আমাদের শরীরে আক্রান্ত হয়, আমরা ইনকিউরেবল ডিজিজে আক্রান্ত হই, তার মানে যে রোগটা সারবে না। ইনকিউরেবল তো সেটাই, যেটা সারবে না। তাহলে কি হয়, আমরা কিন্তু যখন ইনকিউরেবল একটা ডিজিজে পড়ি, আমরা কিন্তু সেখান থেকে চেঞ্জ করে আর একটা কিওর স্টেজে আসতে পারি না। অর্থাৎ প্লাম্বামের এই স্টেজটা যেন সে একটা ইনকিউরেবল ডিজিজের মধ্যে পড়ে গেছে। অর্থাৎ আর চেঞ্জ করে যেন সে আর নতুন জায়গাতে ফিরে আসতে পারছে না, সে অকুপেশনকে সে আর পাল্টাতে পারছে না, ওই একঘেয়েমি কাজই আপনি করে যেতে পারছে। Therefore, the job is bound to finish him permanently, prematurely. ফলে এই জব, এই কাজ একটানা করতে 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 একটা সময় মানুষটা মনে করে আমি নিজেকে নিঃশেষ করে ফেললাম। এই একটা অর্ডিনারি কাজ, আমার যোগ্যতা ছিল আমি এমএসসি বা আমি পিএইচডি হোল্ডার, আর এই একটা ছোট্ট কাজ পেয়েছি, একটা ক্লার্কের কাজ পেয়েছি, কি করবো, চাকরির বাজার খুব সীমিত, এই কাজটাই আমাকে করতে হচ্ছে। কিন্তু আমি একটা পিএইচডি হোল্ডার একটা মানুষ, এই কাজটা আমার সংগতিপূর্ণ নয়, বাধ্য হয়ে করতে হচ্ছে সংসার চালানোর জন্য, জীবন ধারণের জন্য। সুতরাং এই কাজ করতে করতে প্রিম্যাচিওরলি সে নিজেকে শেষ করে ফেলে। দ্য ফিলিংস অফ বোরডম কামস ইন দ্য আফটারনুন। ফলে তার মধ্যে খুব দ্রুত একটা বোরডম চলে আসে, খুব একটা একঘেয়েমি চলে আসে। এইটুকু পরে আমরা যে রুব্রিক গুলোকে কভার করলাম সেগুলো হলো, ডিলুশন মেশিন হি ইজ ওয়ার্কিং এ। সে যেন একটা মেশিন। মেশিনের মধ্যে কি হয়, একঘেয়ে কাজ, মেশিনের কোনো আবেগ নেই। মেশিনকে একবার চালিয়ে দিলে সে একই কাজ এক টানা করতে থাকে যতক্ষণ না মেশিনটাকে আমরা বন্ধ করি। মেশিনের মধ্যে কোনো আবেগ নেই, মেশিনের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। মেশিন কিন্তু একটানা মনোটনাসলি কাজ করতে পারে। প্লাম্বামও মনে করে আমি যে কাজটা করছি এটা মনোটনাস কাজ, এই কাজটাতে আমাকে করতে হয় তাই করছি, মেশিনের মতো করছি। রিলেশন বিজনেস অর্ডিনারি দেয়ার পার্সন। প্লাম্বাম মনে করে আমি একটা অর্ডিনারি বিজনেসকে যেন চালিয়ে যাচ্ছি, করে যাচ্ছি। এবং ডিলিউশন ডিজিজ ইনকিউরেবল হ্যাজ, এটা এর মধ্যে প্লাম্বাম আছে এই রুব্রিকটা মধ্যে। ডিলিউশন ডেঞ্জার লাইফ টু হিস, এমন একটা কাজ, এমন একটা পেশায় আমি নিমগ্ন হয়ে গেছি যে পেশাটাতে কিন্তু আমার আর উন্নতি হবার জায়গা নেই, এবং এখান থেকে বেরোনোরও কোনো উপায় নেই আমার কাছে। ডেঞ্জার একটা এই এই জায়গাটা, এই সিচুয়েশনটা, এই কাজটা আমাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে না, এই কাজটা আমাকে শান্তি দিচ্ছে না। অথচ এই কাজটা থেকে বেরিয়ে যে যাব, অন্য একটা প্রফেশন খুঁজবো, সেই উপায়ও আমার কাছে নেই। আমি একটা যেন ডেঞ্জার অবস্থায় চলে এসেছি। এবং এইখান থেকেই জন্ম নেয় এনিমি। এনিমি আফটারনুন, এনিমি সাইলেন্ট। এবং টাইম পাসেস টু স্লোলি, অ্যাপিয়ার্স লঙ্গার। জীবন যেন আর কাটছেই না, সময় যেন আর কাটছেই না।
perhaps unknowingly he hopes the day will be happier today. অনেক সময় সে মনে করে যে দিনটা ভালো যাবে, মানে আমার জীবনটা দেখা যাক হয়তো আগামী দিনটা ভালো যাবে বা আজকের দিনটা ভালো যাবে, এমন একটা অবস্থা হয়তো তার অবচেতন মনে এইরকম একটা ধারণা সে পোষণ করতে চায়। বাট আফটার হাফ দ্য ডে ইজ ওভার অ্যান্ড নাথিং কামস আপ, অর্ধেকটা দিন কেটে গেছে, তখনও যখন ভালো কিছু সন্ধান তার কাছে আসে না, হি লংস ফর এ চেঞ্জ, তখন মনে হয় যে দূর, এবার একটা চেঞ্জের দরকার। আমি ভেবেছিলাম ভালো হবে, আমি ভেবেছিলাম প্রমোশন পাবো, আমি ভেবেছিলাম 3 বছর ধরে এই একই জায়গায় থাকার পর একটা চাকরি নিয়ে প্রমোশন পাবো, একটু ভালো হবে, সে তো হচ্ছে না। একটা সময় গিয়ে যখন এনিমি হয়ে যায়, বোরডম হয়ে যায়, দূর এই চাকরি আর ভালো লাগছে না, বা এই ব্যবসা ভেবেছিলাম আগামী দিনে ব্যবসাটা আরো ভালো চলবে, কিন্তু ব্যবসাটা তো কই সেমন গ্রোথ নেই, বোর হয়ে যায়, তখন মনে হয় চেঞ্জ দরকার। Many times he decides that it is useless to think over all these matters. অনেক সময় মনে হয় যে তুই এইসব ভেবেও বা লাভ কি? কেনই বা ভাবছি এত শত? ফর হুইচ আদার্স টু অ্যাডভাইস। অনেকেই বলে যে বাবা তুমি একটা কাজ করো, তুমি বরং এবারে একটু এই ব্যবসা যখন তোমার চলছে না, বা এই চাকরিতে তখন তোমার ভালো লাগছে না, বা চাকরিতে ইনক্রিমেন্ট হচ্ছে না, অন্য একটা কিছু খোঁজো। বাট হি ফেলস টু স্টপ হিমসেলফ ফ্রম ডুইং সো। কিন্তু সে আর নিজেকে ওই নতুন করে মোটিভেট করে নতুন কিছু সন্ধানে বেরিয়ে পড়া, অনেক সময় সে সেটা করে উঠতে পারে না। বা এমনও হতে পারে সে ভাবে যে আমার বোধহয় আরো একটা কিছু নতুন হলে ভালো হতো, এই ভাবনাতেই সীমাবদ্ধ থেকে যায়। অনেক সময় সে সেই সাহস করে উঠতে পারে না, আবার অনেক সময় মনে হয় আমার এই চেঞ্জ হলেই ভালো হতো। এইটাকে আমরা এখানে যে রুব্রিকটা দেওয়া আছে, ব্রুডিং ফরবিডিং থিংস ওভার, এইটার সঙ্গে খুব সংগতিপূর্ণ এই কথাটা হয়তো অনেকের মনে নাও হতে পারে, কিন্তু স্যার এটাই লিখেছেন, ব্রুডিং ফরবিডিং থিংস ওভার, নিষিদ্ধ জিনিসের প্রতি একটা মনোনিবেশ করে সেটার সেটার ব্যাপারেই কন্টিনিউ ভেবে যাওয়া, এটা হচ্ছে ব্রুডিং। কন্টিনিউ একই জায়গাতে একটা বিষয় নিয়েই ভেবে যাচ্ছে, এবং ফরবিডিং থিংস নিষিদ্ধ জিনিস নিয়ে। সামটাইমস হি অ্যাজিউম স্ট্রেঞ্জ অ্যাটিটিউড হুইচ আর স্যার এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন স্যার, সরি ডিস্টার্ব। আসবো আসবো ইজ আসবো আসবো ফরবিডেন। আসবো হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো, একটু ওয়েট করুন, আমি আসবো এই জায়গাতে আসবো। আমি এটাকে আরো ডিটেলস বলার চেষ্টা করব, কারণ এইটুকু দিয়ে হবে না। আমি এইটা চেষ্টা করব যদি সময় পাই, একটু আমাকে দ্রুত শেষ করতে দিন। প্লাম বাম্পকে যেভাবে আমরা এখানে পড়বো, এদিকে প্লাম বাম্পটা কমপ্লিট হবে না। আমি চেষ্টা করব আর একটু ভালো করে প্লাম বাম্পকে বোঝার, যদি সময় পারমিট করে। আগে পড়ে নিই। Sometimes he assumes strange attitude which are not expected of him. অনেক সময় সে এমন এমন আচরণ করে ফেলে যেটা তার কাছে প্রত্যাশিত নয়। Nobody, even himself, could expect that. অন্যরা তো নয়, এমনকি সে নিজেও ভেবে পায় না এমন আচরণ আমি করলাম। He can behave in that manner. এমন আচরণ আমি করলাম, এটাতে সে নিজেও তার কাছে নিজের কাছেই প্রত্যাশিত নয় এমন আচরণও করে ফেলে এই মানুষটা। Gestures, strange attitudes and positions, এই একটা রুব্রিক আছে। অল ফিল অ্যাস্ট্রোনাইজড, এর এইরকম একটা আচরণ করার ফলে তার আশপাশে যারা থাকে তারা সকলেই বেশ, ওকে দেখে না এরকম, এই লোকটা এমন আচরণ করলো, এই লোকটা এমন একটা কথা বলে দিল, এই লোকটার থেকে এ তো প্রত্যাশিত ছিল না। আলটিমেটলি এ মোমেন্ট কামস when he decides that he will go out for a change to a friend's house. অনেক সময় এইসব চলতে চলতে একটা সময় তার মনে হয় দূর, একটু ঘুরে আসি, আমার একটা ওই যে বন্ধুর প্রতি একটা তার আমোদ আকর্ষণ আছে, ঘুরে আসি, কোনো বন্ধুর বাড়িতে ঘুরে আসি। তো এই যে ব্যাপারটা, আমি এখানে কতগুলো রুব্রিক পাশে দেওয়া রয়েছে। এক্সাইটমেন্ট অল্টারনেটিং উইথ স্যাডনেস, একটা সময় এক্সাইটেড ছিল, কিন্তু ওই বোরডমটাকে ঘিরে ধরে, এনিমি ঘিরে ধরে, স্যাড হয়ে যায়, অল্টারনেট স্টেজ। চিয়ারফুল মার্থফুল অল্টারনেটিং উইথ ল্যাক্রিমোস মুড, এইসব চলে করতে করতে একটা সময় মনে হয় যে বন্ধু আমার, যার কাছে আমি মনের কথা খুলে বলতে পারবো, এমন একটা মানুষ আমার দরকার। তো কোম্পানি ডিজায়ার ফর ফ্রেন্ড অফ হিম, এই জায়গাটাতে ও তখন মনে করে। তো আমরা একবার জেনে নেবো ফ্রেন্ড বিষয়টা কি, কে ফ্রেন্ড আমাদের কাছে, ফ্রেন্ড কি? ফ্রেন্ড ইজ এ পার্সন হু ইজ সো ইন্টিমেট দ্যাট ইন দ্য কোম্পানি অফ one can behave with full freedom and express himself without any hitch. ফ্রেন্ড হলো সেই ব্যক্তি যার কাছে আমি সম্পূর্ণ স্বাধীনভাবে সমস্ত কিছু, মনের সব কথা সব কিছু উজাড় করে দিয়ে বলতে পারবো, সেই হলো আমার ফ্রেন্ড। Feels so relieved as if he get something denied to him otherwise. মনে হয়
কে বলে আমি নিজেকে হালকা করে ফেললাম এবং সে সব মনের কথা আমার শুনবে। এই মানুষটা হচ্ছে আমাদের ফ্রেন্ড। এই ফ্রেন্ডের প্রতি সে এইটা কেন করতে চায়? বিকজ প্লাম্বাম লাইট ডিজায়ার, মনের মধ্যে অনেক কষ্ট জমে আছে রে ভাই, একটু কারোর সাথে শেয়ার না করলে চলছে না। এই যে হালকা হবার যে ইচ্ছা, দ্যাট ইজ দ্য লাইট ডিজায়ার ফর। তো তখন কি করে, স্যার যেভাবে বলছেন আগে শুনুন, তারপরে আমি পরে আসছি। হি ডিসাইডস অ্যান্ড ড্রেসেস হিমসেলফ অ্যাকর্ডিংলি। যেভাবে না এইভাবে চলবে না, যাক বন্ধুর বাড়ি ঘুরে আসি, তো সেইভাবে পোশাক পরিচ্ছদ করে ফেললো, করে ফেলে and comes out of his home and stops himself at the gate. এসে বাইরেতে একদম রেডি ফেডি হয়ে জামা কাপড় পরে সেজে গুজে বন্ধুর বাড়ি যাবে, দরজা খুলে দাঁড়িয়ে পড়ে। Tries to focus his vision all around to find out who he considers a friend in the real sense. এইবারে তার মনে হলো যে আমার তো 5টা বন্ধু, তাহলে কোন বন্ধুর বাড়ি আমি যাব? ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে একটা বন্ধুর বাড়ি পড়ে, বাদিকের রাস্তাটা দিয়ে গেলে দুটো বন্ধুর বাড়ি পড়ে, সোজা গেলে হয়তো আরো দুটো বন্ধুর বাড়ি পড়ে। কোথায় আমি যাব? এইটা কিন্তু স্যার এটা রূপ করতে বলেছে। আমরা কিন্তু এইটাকে প্রত্যেকটা কিন্তু এইভাবে সবসময় পাবো না, এটা রূপ করতে বলেছে। বিকজ এর রুব্রিক যেটা সেইটা দেখুন, কনফিউশন লসেস হিজ ওয়ে ইন ওয়েল নোন স্ট্রিট। কোন দিকে যাবে? কিন্তু পরিচিত রাস্তা বন্ধুর বাড়ি, এখন কনফিউশনে পড়ে গেছে। তখন সে বুঝতে চেষ্টা করে যে এই দিকে যাব না ওই দিকে যাব না সেই দিকে যাব। এইটা আমাদের কাছে খুব পরিচিত একটা সেট। প্লাম্বামের মাত্র 4-5টা মেডিসিন আছে, গ্রোপিং অ্যাজ ইফ ইন দ্য ডার্ক। এইটা আমাদের একটা পরিচিত জায়গা, গ্রোপ করতে হবে। হি ডিজায়ার্স অ্যাটেনশন অ্যান্ড উইল লাইক টু কনফাইড টু সামওয়ান অ্যাবাউট হিজ সিকনেস। তখন মনে করে যে অ্যাটেনশন দরকার। এটা একটা প্লাম্বামের একটা বড় সেট। প্লাম্বাম অনেক সময় অ্যাটেনশন চায়, অপরের অ্যাটেনশন চায়, তার জন্য কি করে নাটকবাজি শুরু করে, যে অসুস্থতার ভান করার। আমরা জানি এটা একটা বড় জায়গা আছে, এটার উপরে হচ্ছে ফেনিং শিক। ফেনিং শিক করে বিকজ হি ইজ সিক্রেটিভ, হি ডাজ নট ওপেন হিজ মাইন্ড অ্যাবাউট হিজ কন্ডিশন। যেহেতু সে খুব গোপন প্রিয় মানুষ, তার ভিতরের অবস্থা কিছুতেই কাউকে সে জানাতে চায় না, তো সেই জন্য সিক্রেটিভ। এবারে যখন ফেনিং সিক অবস্থায় যদি কেউ তাকে এসে একটু আহা উহু করে, কি হয়েছে না হয়েছে জানতে চায়, এই ব্যাপারটা কিন্তু সে ভালোভাবে নেয় না। দ্যাট ইজ ওয়াই হোয়াইল টকিং ইভেন টু এ ফ্রেন্ড হি রেস্ট্রেন্স হিমসেলফ ফ্রম ডিভালজিং এভরিথিং। সেই কারণেই এই সিক্রেটিভ বলেই পেশেন্ট, এই প্লাম্বাম যখন বন্ধুর সাথে কথা বলে তখনও কিন্তু উজাড় করে যে কথা বলতে পারে সেটা কিন্তু পারে না। চায় বলতে, লাইট হতে চায়, কিন্তু পারে না। বরং সেখান থেকে একটুখানি তার অনিচ্ছাই তৈরি হয়, মুড রিপালসিভ তৈরি হয়ে যায়। এখানে রুব্রিক আছে। ইফ সামবডি আস্কস হিম হোয়ার হি ইন্টেন্ড টু গো, যদি তাকে কেউ জিজ্ঞেস করে যে কি ব্যাপার দাদা, বাড়ি থেকে বেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছেন কেন, কোথায় যাবেন, তখন বলে আই এম নট শিওর মাইসেলফ বাট ডেফিনেটলি ইট ইজ ফর এ চেঞ্জ। কোথায় যাব ঠিক এখনো ঠিক করিনি, কিন্তু যাব একটা কোথাও, জানেন। অর্থাৎ ওই যে যাব একটা কোথাও, এটাও এক ধরনের লাইট ডিজায়ার ফর। কোথায় যাবো ঠিক করতে পারছে না। গ্রোপিং ডার্কিং দা, আমি বলেছি গ্রোপিং অ্যাজ ইফ ডার্কিং দা জেস্টার মেক্স গ্রোপিং অ্যাজ ইফ ডার্কিং দা। মেনি টাইমস হি ফেলস টু ডিসাইড অ্যান্ড হিজ এনথুজিয়াজম ইজ ড্যাম্পেড। অনেক সময় এইখানেই তার এই আগ্রহ ওই গেট পর্যন্ত এসেই শেষ, আর ইচ্ছা নেই, এইবার কোথায় যাবে সে তো বুঝতে পারছে না। এগুলো আমি আবার বলছি, এগুলো কিন্তু সব রূপক অর্থে লেখা। পেশেন্ট কিন্তু কখনোই আমাদের কাছে সেইভাবে বলবে না, আমরা কিন্তু এগুলোকে ওইভাবে নেব না, এগুলো সব কিন্তু মেটাফর করে লেখা। Thus, discourage and decides to decline the idea of visit. যে ধর আর যাবো না, ওই যাবার আইডিয়া বাতিল। But if he decides on the particular person, even then his original enthusiasm wanes. কিন্তু যদি নির্দিষ্ট করতে পারে যে আমি অমুক বন্ধুটার কাছেই যাব, এই 5টা-6টা বন্ধুর মধ্যে গুলিয়ে গেছে এখন তার, এইবারে সে যদি পিন পয়েন্ট করতে পারে যে না ওর কাছেই ঘুরে আসি, তখন কিন্তু আবার এনথুজিয়াজম ফিরে আসে। হি ট্রাইস টু কভার হিজ ইন্টেনশন and shows as if he visits to the oblige is the friend. তখন সে মনে করে আমি বন্ধুর কাছে গিয়ে, বন্ধুর কাছে যদি যাই, মানে এইরকম একটা ফিলিং যে আমি গিয়ে ওকে কৃতার্থ করছি, এই বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে আমি ওকে কৃতার্থ করছি। হি উইল সে, তার কাছে গিয়ে, এরকম বলে অনেক সময়,
ফর মেনি ডেজ আই ওয়াজ রিমেম্বারিং ইউ, হ্যাঁ ভাবছিলাম ভাই, কদিন ধরে তোমার কথা ভাবছিলাম, সিন্স ইউ হ্যাভ নট ট্রাইড টু মিট মি, তুমি তো আর আমার খোঁজ খবর রাখো না। সো আই থট লেট মি টেক দ্য ইনিশিয়েটিভ, তো ভাবলাম আমারই তোমার কাছে যাওয়া উচিত, যাই একবার তুমি কেমন আছো খোঁজ খবর নিয়ে আসি, কই তোমরা তো আর আমার কোনো খোঁজ খবর রাখো না। দ্যাটস হাউ উইদাউট ওপেনিং হিজ মাইন্ড, এরপরে বিশেষ কিছু কথা বাড়ানোর আগে, মানে এই মানুষটা গেল, লাইট ডিজায়ার ফর বললো, বাট ওই সিক্রেটিভ নেচারটা এতই তাকে তাড়া করে বেড়ায় যে সেখানেও যে সে খুব বেশিক্ষণ বসে থাকতে পারে না। হি লিভস হিজ ফ্রেন্ডস হোম আফটার এ ফিউ আওয়ার্স অফ স্টে উইথ হিম, কিছুক্ষণ তার সাথে গল্প গুজব করে ফিরে চলে আসে। তো এইটুকু হয়েছে এখানে প্লাম্বাম সম্বন্ধে বলা হয়েছে। কিন্তু প্লাম্বাম একটা, আমি যেটা বলতে চাই, এটা একটা অত্যন্ত বড় একটা ড্রাগ। প্লাম্বাম কেন এত বড় বড় ডিপ প্যাথোলজিতে কাজ করে? আমাদের সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম এটাকে আজকে একটু ইলাবোরেটলি বলবো, কিন্তু সেই সময়টুকু নেই বলে আমি অতটা ডিটেলস বলতে পারবো না। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করবো যে দেখুন, প্লাম্বাম একটা মেটাল, তো তো এই মেটাল, এটা তো একটা মিনারেল কিংডমের রেমেডি। তো মিনারেল কিংডমের রেমেডি গুলোকে যেভাবে সাজানো হয়েছে আপনারা সবাই জানেন, আপনারা সবাই কেমিস্ট্রি পড়ে এসেছেন, যে মিনারেল কিংডমের যতগুলো রেমেডি আমরা ব্যবহার করি তার মধ্যে কিছু আছে পিওর মেটালকে আমরা ডাইরেক্ট সেভাবে ব্যবহার করি, যেমন ধরুন কিউপ্রাম মেটালিকাম, যেমন প্লাম্বাম মেটালিকাম, যেমন মার্কিউরিয়াস, হ্যাঁ, বা অরাম মেটালিকাম, এরা একবারে ডাইরেক্ট শুধু ওই এলিমেন্টটাকেই আমরা ব্যবহার করি মেডিসিন হিসেবে। কিছু আছে সল্ট, মানে একাধিক মিনারেলকে আমরা সল্ট হিসেবে ব্যবহার করি। পিরিয়ডিক টেবিলের যতগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত মৌল এলিমেন্ট তার অস্তিত্ব খুঁজে পেয়েছি, টোটাল 118টা, আগে ছিল 108টা। মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবিল লিখেছিলেন তখন 108টার অস্তিত্ব পৃথিবীতে আমরা খুঁজে পেয়েছিলাম। এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, যত গ্যালাক্সি, সমস্ত কিন্তু এই 108টা এলিমেন্টের সংমিশ্রণে তৈরি। কিন্তু উনি অনুমান করেছিলেন যে আরো 10টা এমন মৌলের সন্ধান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, গ্যালাক্সির মধ্যে খুঁজে পাওয়া যাবে, ফলে উনি সেগুলোকে ফাঁকা রেখেছিলেন। এবং সত্যি পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে পৃথিবীতে এবং পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে যে আমাদের অভিযানগুলো চলে, সেখানে সার্চ করে আমরা সত্যি ওই মেন্ডেলিভের 118টা মৌলের সন্ধান পেয়ে গেছি। এবং খুব ইটস মাই প্রাউড প্রিভিলেজ টু সে যে ম্যাক্সিমাম মৌলগুলোকেই কিন্তু আমরা হোমিওপ্যাথিক্যালি প্রুভ করতে পেরেছি। এটা একটা বিরাট আমাদের কাছে অ্যাচিভমেন্ট। তো এই 118টা মৌলকে আমরা যেভাবে সাজিয়েছি, আমরা পিরিয়ডিক টেবিল মেন্ডেলিভ লিখেছেন 7টা রো এবং 18টা কালাম, এইটা টোটাল করা হয়েছে। তো আমি অত ডিটেলস আজকে যেতে চাইছি না, কারণ সময় নেই। প্লাম্বামের যেখানে অবস্থান সেটা হলো 6 নম্বর রো এবং 14 নম্বর কালামে এর অবস্থান। আমি কেন এটা বলছি, পিরিয়ডিক টেবিলের প্রথম যে মৌল, প্রথম যে এলিমেন্ট, সেটা হলো হাইড্রোজেন। কিভাবে মৌলগুলোকে সাজানো হয়েছে, প্রথমে তাদের অ্যাটমিক ওয়েট, তারপরে মৌলটার যে সিম্বল সেটা, তারপর অ্যাটমিক নাম্বার, এইভাবে উপর থেকে নিচে অব্দি, মানে কম ভারী থেকে বেশি ভারী অব্দি সাজিয়ে 118টা করা হয়েছে। প্রথমে হাইড্রোজেন, সবচেয়ে হালকা মৌল আমাদের কাছে। এইভাবে বাড়তে 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 আমরা এসেছি, আজকে প্লাম্বামের আলোচনা করছি রো 6, কালাম 16। এখন কালাম 16 মানে যত এই আলোচনা বা এই রো এগিয়েছে, যত মেটাল গুলো ভারী হয়েছে, তত মেটাল গুলো আমরা যখন প্রুভ করেছি, আমরা দেখেছি তার প্যাথোলজির গভীরতা বেড়েছে। হাইড্রোজেনকে আমরা যদি, হাইড্রোজেনের যদি আমরা এখানে ক্লাস করি এবং হাইড্রোজেনকে যদি আমরা তার গুলো দেখি, সে খুব হালকা মনের মানুষ, ভীষণ লাইট মনের মানুষ। সেখান থেকে প্লাম্বাম, যার এত একটা ডিপ প্যাথোলজি, এবং এই রোয়ে বিলং করে প্লাটিনা, এই রোয়ে বিলং করে সিজিজিয়াম, এই রোয়ে বিলং করে আরো অন্যান্য যে ল্যান্থেনিয়াম, হ্যাফনিয়াম, এগুলো সব আমরা কিন্তু, ইরিডিয়াম, অরাম, মার্কারি, দেখবেন এই যে সমস্ত ওষুধগুলো, এদের যেহেতু এরা খুব হেভি মেটাল, এদের ডিপ প্যাথোলজিও খুব ডিপ হয়। তো প্লাম্বাম তেমনই একটা গ্রেভ প্যাথোলজি তৈরি করার একটা ওষুধ। তো প্লাম্বামের ক্ষেত্রে যেটা হয়, সাধারণভাবে আমরা যেটা পাই প্লাম্বামকে, প্লাম্বামের একটা রুব্রিক আছে, সেটা হচ্ছে ডিলিউশন, ক্যাসেলস অ্যান্ড প্যালেসেস। মানে এই মানুষটা ক্যাসেল অ্যান্ড প্যালেসেস, সবসময় বড় বড় স্বপ্ন দেখে।
ছোটখাটো স্বপ্ন, ছোটখাটো জিনিস প্লাম্বাম কিন্তু পছন্দ করে না। যা কিছু চায়, মানে ফোন কিনবো তো আইফোন চাই, আমি ল্যাপটপ কিনবো তো একদম অ্যাপেলের ল্যাপটপ চাই, এইরকম গাড়ি কিনবো তো মার্সিডিজ চাই, এইরকম স্বপ্ন দেখে। হয়তো সে চাপে সাইকেল, হয়তো যে চাপে একটা বাইক, তো সে স্বপ্ন দেখে মার্সিডিজ চাপার, ক্যাসেলস অ্যান্ড প্যালেসেস। এই মানুষটা এইরকম। তো যখন এই মানুষটা আমাদের কাছে আসে, বিকজ মনে রাখতে হবে এই মানুষটা কিন্তু খুব প্লাম্বাম ভীষণ মেটেরিয়ালিস্টিক একটা মানুষ, প্রচন্ড মেটেরিয়ালিস্টিক মানুষ। এবং এই মানুষটার মধ্যে আরেকটা বড় গুণ হলো সেন্সিটিভ টু মরাল ইমপ্রেশন। প্লাম্বাম কিন্তু প্রচন্ড মরাল ইমপ্রেশনে সেন্সিটিভ। তার সাথে যে রুব্রিকটা আলোচনা করতে গিয়ে আমি ওখানে থেমে গেলাম, রুটিন ফরবিডিং থিং ওভার, এটা আমি এই কারণে থেমে গেলাম, এটা একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলবো, সেই কারণে আমি ওখানে থেমে গেলাম। একটি ছেলের বিয়ে হয়েছে, তো নতুন বউ বাড়িতে এসেছে। ধরা যাক ওই মহিলা প্লাম্বামের পেশেন্ট। দেখলো শ্বশুর বাড়ি ঠিক আছে, মোটামুটি একটা অর্ডিনারি বাড়ি, আর 5টা সাধারণ মধ্যবিত্ত বাড়ির যেরকম হয় সেরকম বাড়ি। এখন সে স্বপ্ন দেখে বা স্বামীকে বলতে শুরু করলো, দেখেছো এ দেখো আমার এই আমার দেখো এই বান্ধবীর বিয়ে হয়েছে, দেখো ওর বাড়িটা দেখো কত বড়, বা ওর দেখো ওই গাড়িটা দেখেছো, আমাদের তো বাইক, ওরা দেখো মারুতি কিনে ফেললো। দিনের পর দিন দিনের পর দিন এইগুলো সে তার স্বামীকে মোবাইলে বা হোয়াটসঅ্যাপে হয়তো আসছে, তা অন্যদেরকে দেখাতে থাকছে। বা একটা সুন্দর দেখেছো এই শাড়িটা কত দামি দেখো, এইগুলো বলছে। কেন বলছে? সে কিন্তু ডিলিউশন ক্যাসেলস অ্যান্ড প্যালেসেস, সে কিন্তু ক্যাসেলস অ্যান্ড প্যালেসেস দেখা মানুষ। তার হাজব্যান্ড হয়তো বললো যে ঠিক আছে ছাড়ো, ওসব দেখে কি লাভ, আমরা আমাদের মতো থাকি, আমরা তো ওদের মতো অত বড় লোক নই। কিন্তু এ মনে মনে ওইটাই স্বপ্ন দেখতে থাকে, ওইটাই স্বপ্ন স্বপ্ন দেখতে থাকে, আমার একটা বড় বাড়ি হবে, আমার একটা বড় সুন্দর আমাদের একটা গাড়ি থাকবে, আর এই বাড়িটা আমাদের পক্ষে ভালো লাগছে না। কিন্তু সে এই কথাটা বলছে, এটা মনে মনে ভাবছে যে যদি আমরা সত্যি ওই রকম একটা বাড়ি, আমার স্বামীকে একটা ভালো চাকরি করে হয়তো তার স্বামী, তাকে যদি আমি একটা অন্য জায়গায় আমরা একটা ফ্ল্যাট কিনি, একটা বড় ফ্ল্যাট কিনি, তাহলে কি হবে, স্বামীকে নিয়ে আমি চলে যাব। কিন্তু এই কাজটা কি ঠিক হবে? এটাও তার মধ্যে চলতে থাকে। আমার স্বামী আমার সঙ্গে চলে যাবে, আমার শাশুড়ি অসুস্থ, শ্বশুর মশাইয়ের বয়স হয়েছে, তাদেরকে ফেলে চলে যাওয়া, এটা কি ঠিক হবে? এই দুটো টাসেল একসাথে চলতে থাকে প্লাম্বামের মধ্যে। একটা হচ্ছে সেন্সিটিভ টু মরাল ইমপ্রেশন, এই কাজটা ঠিক হবে না, এটা সে বুঝতে পারে, কিন্তু তার মধ্যে এই ক্যাসেল অ্যান্ড প্যালেসেস এর ডিলিউশন এমন ভাবে কাজ করে যে এই ভাবনাটা ঠিক নয়। ব্রুডিং ফরবিডেন থিংস, এইটা তো তার কাছে ফরবিডেন থিংস। এখন এখান থেকে সে নিজেকে সরিয়েও আনতে পারে না, কন্টিনিউ এই কাজটা করতে থাকে, বিকজ এই মানুষটা ভীষণ ভাবে মেটেরিয়ালিস্টিক। এর মধ্যে তখন নানা রকম আইডিয়া জন্ম নিতে থাকে। তখন সে তখন মনে করে যে বেশ কিছুদিন যখন তার ওই একই বাড়িতে কেটে যায়, আস্তে আস্তে তার স্বপ্নগুলো সফল হচ্ছে না। একটা সময় তার মধ্যে না বিরক্ত, ধুর, সেই সকালবেলা ঘুম থেকে ওঠো, সেই রান্না একই কাজ একই জিনিস একই করা, আমার কত বড় আমার এটা হতে পারতো, আমার একটা বাড়ি থাকতে পারতো, আমার একটা ভালো গাড়ি থাকতে পারতো, একই কাজ দিনের পর দিন আমরা করে যাচ্ছি। এইটা কিন্তু প্লাম্বামের কাছে তখন মনে হয় এই সংসারটা যেন তার কাছে একটা অর্ডিনারি বিজনেস। সেই সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত মেশিনের মতো করে যাচ্ছি, ডাক্তার বলে কি করব, একই কাজ দিনের পর দিন করে যাই। এই কথাগুলো পেশেন্টরা আমাদেরকে এসে বলে। অর্থাৎ ডিলিউশন মেশিন, হি ইজ ডিলিউশন, হি ইজ এ মেশিন, মেশিনের মতো সেই একই কাজ একই কাজ করে যাচ্ছি ডাক্তার। একটা সময় এই কাজ করতে 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 তার মধ্যে কিন্তু একটা এনমি, তার মধ্যে একটা বোরডম তৈরি হয়ে যায়। এই মানুষটা কিন্তু প্রচন্ড ইগোইস্টিক পার্সন, প্রচন্ড ইগোইস্টিক পার্সন। কিরকম ইগোইস্টিক? এই মানুষটা সিক্রেটিভ এবং ইগোইস্টিক পার্সন। একটা সময় মনে করে এত দিন ধরে ডাক্তারবাবু ভুগতে ভুগতে, মানে কষ্ট পেতে 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 একটা সময় এই মানুষটার মধ্যে এই অনেক বড় 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 ডিপ ডিপ প্যাথোলজি তৈরি করে। কিরকম হয় জানেন, একটা রুব্রিক আছে, আমি আগে বলি পেশেন্টটা। আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, সেই পেশেন্টের সমস্যা ছিল
হাঁটুতে বাত, মানে হাঁটু তার হয়ে গেছে, মানে হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। দীর্ঘদিন ভুগছে। এই পেশেন্টের ওয়াইফ দীর্ঘদিন আমাকে বিভিন্ন সমস্যার জন্য দেখাতে আসে, তার বাচ্চাকে নিয়ে আসে, তার শাশুড়িকে নিয়ে আসে, কিন্তু এই ভদ্রলোক হোমিওপ্যাথিকে একদম পছন্দ করেন না। ওনার ওয়াইফ আমাকে অনেকবার বলেছেন যে ডাক্তারবাবু, আমি আমার হাজব্যান্ডের জন্য আপনাকে অনেকবার বলছি, দেখুন না ও হাঁটু নিয়ে কষ্ট পাচ্ছে, দীর্ঘদিন ধরে ও হাঁটু নিয়ে ভুগছে। আমি যতবারই বলি ততবারই বলেন তো হোমিওপ্যাথিতে আবার যদি কাজ হয় ও তো জল পড়া, ও তোমরা খাচ্ছ খাও, আমার কিছু হবে না। বলে উনি বহু বছর ধরে অ্যালোপ্যাথি ডাক্তার, এ ডাক্তার সে ডাক্তার করে করে বিভিন্ন রকম ভাবে ওই বিভিন্ন অর্থোপেডিক করে করে আলটিমেটলি উনি গেলেন ভেলোর। এর মধ্যে ওনার মিসেস আমাকে দুবার ওনার এই রিপোর্টস গুলো এনে দেখিয়ে গেছিলেন। তো আমি বললাম যে দেখুন, রিপোর্টস দেখে কি করবো, উনি নিজেই যেটা পছন্দ করেন না সেই সিস্টেমে আপনি ওনাকে আনবেন কি করে, ওষুধ নিয়ে গিয়ে বা খাওয়াবেন কি করে, তার থেকে ছেড়ে দিন, উনি যেটা করছেন সেটাই করুন। ফলে এটা অনেকদিন চলার পরে হঠাৎ করে দেখি অনেক রাত্রিবেলা এই ভদ্রলোক অনেকদিন পরে, মানে আমি বলছি ধরুন 3-4 বছর পরে, ওই রকম যখন ওনার অসুবিধাগুলো কিছুতেই আর সারছে না, এই ভদ্রলোক একদিন আমার কাছে সবার লাস্ট এসে হাজির সমস্ত রিপোর্টস নিয়ে। কি বক্তব্য, যে ডাক্তারবাবু আমার এই কষ্টটা দেখুন, যদি কিছু করা যায়, কিছু হবে আপনার চিকিৎসায়, কিছু হবে দেখুন যদি কিছু করা যায়। তো কেন, আপনি তো কি হয়েছে, আমি তো ওনার বিশেষ যে আমাকে এগুলো দেখিয়েছেন রিপোর্টস গুলো, সেগুলো আমি ওনাকে ডেফিনেটলি জানাইনি, উনি বিশেষ বারণও করেছিলেন সেগুলো বলতে। তো আমি এই রিপোর্ট গুলো আগে দেখেছিলাম এবং তারপরে দেখলাম আরো উনি এমআরআই করেছেন, করে একদম এখন খুব খারাপ অবস্থা, উনি আর ভালো করে হাঁটতে পারেন না। অফিসে যান ওই 3 চাকার যে গাড়িগুলো পাওয়া যায় সেই গাড়িতে, আগে উনি নিজে দৌড়তেন খেলতেন ফুটবল, এখন 3 চাকার গাড়ি করে অফিসে যান। তো উনি এসেছেন আমার কাছে, এসে বলছেন যে দেখুন তো ডাক্তারবাবু, এই রিপোর্ট গুলো কিছু হবে আপনার কাছে, যদি কিছু হয় তো দিন। তো ভদ্রলোককে দিয়েছিলাম প্লাম্বা মাছ থেকে ধরুন, তাও হয়ে গেল বছর 1.5-2 আগে। সেই ভদ্রলোক, যদি আমি এটা কখনো ভিডিও রেকর্ডিং করে আপনাদের দেখাতে পারতাম ভালো হতো, গত বছর 15ই আগস্টে আবার ফুটবল ম্যাচ পুরো দমে খেলেছে এবং ওরা সেমিফাইনালে উঠেছিল, তারপরে হেরে গেছে। এবং ওনার আর তো কোনো প্রবলেম নেই, উনি মাঝখানে কিছুদিন ধরে নিক্যাপ করছিলেন, আমাকে গত কয়েকদিন আগে দেখিয়ে গেছেন, নিক্যাপ লাগেইনি, দিব্যি আছে, মানে আমি একদম পুরো সুস্থ। এবং সবচেয়ে বড় কথা, উনি আমাকে বেশ কিছু পেশেন্টও পাঠিয়েছেন। তো এই জায়গাটাতে দেখুন, খুব বড় একটা জায়গা, ডাক্তারবাবু আপনার কাছে কিছু হবে, যদি হয়তো দিন। এই কথাটা যদি কোনো ডাক্তারবাবুকে কোনো পেশেন্ট বলে, এই কথাটা বলুন তো আমাদের কানে লাগবে কি লাগবে না? যে কোনো ডাক্তারবাবুর কাছে এটা কানে লাগবে। সিকিং হেল্প ফর প্লাম্বাম, কিন্তু প্রথম দিকে যেহেতু ইগোটিক মানুষ, এই রুব্রিকটা আমি নিয়েছিলাম, সিকিং হেল্প ফর যদি হয়তো দিন। আর একটা রুব্রিক নিয়েছিলাম, এই রুব্রিকটা একটু বড়, সেটা হলো এটা কমপ্লিটেড রুব্রিক, ডিলিউশন ইমাজিনেশন obtain peace and safety through absolution from Catholic priest can only Protestant although a jealous। এইটা আমি যদি স্ট্রেট ওয়েতে লিখি কেমন শোনাবে, he can obtain peace and safety through absolution from a Catholic priest although being a jealous Protestant। এই হচ্ছে বিষয়। ব্যাপারটা কি, ব্যাপারটা আমি আগে বলি যে দেখুন, একটা সময় না এই ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট এরা খ্রিস্ট ধর্মের দুটো বিরুদ্ধ মতামত ওরা গোষ্ঠী। তো ক্যাথলিকরা প্রোটেস্ট্যান্টদের সহ্য করতে পারে না, প্রোটেস্ট্যান্টরা ক্যাথলিকদের সহ্য করতে পারে না, এটা হচ্ছে চিরন্তন সত্য। এই রুব্রিকটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে একজন ক্যাথলিক, তিনি অত্যন্ত একজন জেলাস ক্যাথলিক, তিনি একজন উৎসাহী মানুষ যে আমার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, এই বিলিফ, এই বিশ্বাস রেখে চলা একটা মানুষ জীবন সায়ান্নে এসে বা শেষ অবস্থায় এসে একটা প্রোটেস্ট্যান্টের কাছে গিয়ে বলছেন আমায় বাঁচাও। এটা হলো এই রুব্রিকের মেটাফর বা মানে। এই পেশেন্ট যে চিরকাল হোমিওপ্যাথিকে গালাগাল দিয়ে এসেছে, হোমিওপ্যাথিকে বদনাম করে এসেছে, ওনাকে জল পোড়া তেল পোড়া বলে এসেছে, তিনি আজকে এনুই হয়ে সব জায়গাতে এসে সেই হোমিওপ্যাথির কাছেই আশ্রয় নিচ্ছেন, আমাকে বাঁচান। তাও কিভাবে? সিকিং হেল্প ফরে। তো দেওয়া হয়েছিল প্লাম্বাম।
তো স্যার একবার বলে দিন, ডিলিউশন, ইমাজিনেশন, অবটেন। আচ্ছা আচ্ছা, ডিলিউশন, ইমাজিনেশন, অবটেন পিস অ্যান্ড সেফটি, obtain peace and safety through absolution ট্রু অ্যাবসলিউশন from Catholic priest can only, comma, Protestant although a jealous. তো এইটা হচ্ছে একটা প্লাম্বামের অনেক বড় সেট, কিন্তু যেহেতু আমাদের সময় আজকে অতিক্রান্ত হয়ে গেছে আর আমাদের কাছে বেশি সময় নেই, আমি শুধু বলবো যে দেখুন এই হেভি মেটাল, এই রো 6, অবশ্য আজকে আর ওইটা আলোচনা করে লাভ নেই, কারণ সেটা জাস্টিস হবে না। এই রো নিয়ে আলোচনা করতে গেলে আমরা অনেকটা বেশি করে আলোচনা না করলে এটা ঠিকঠাক হবে না। তো এবং প্লাম্বামের একটা বড় জায়গা হচ্ছে ইনসাইটিং করে। ইনসাইটিং আদার্সে মাত্র 4টে মেডিসিনে প্লাম্বাম একটা। আজকে এই যে বলছি এই মানুষটা আমার কাছে এলো কেন, এই মানুষটা আমার কাছে এসেছিল লাইট ডিজায়ার ফর। আর যখন কোথাও কিছু হচ্ছে না, আর যখন কোনো জায়গাতে কিছু পাওয়া যাচ্ছে না সাহায্য, তখন ও প্রোটেস্ট্যান্ট হয়ে ক্যাথলিকের কাছে, ক্যাথলিক হয়ে প্রোটেস্ট্যান্টের কাছে সিকিং হেল্প ফরে এসেছে, ডিউ টু লাইট ডিজায়ার ফরে, বিকজ নাও হি ইজ এনুই। এবং অনেক সময় দেখা যায় যে এরা এক্সাজারেট করে তাদের সিমটম, যা কষ্ট সেটাকে অনেক বাড়িয়ে চড়িয়ে আমাদের কাছে প্লাম্বাম প্রেজেন্টেশন করে। বিকজ একটা সময় মনে হয় যে আর যা করছি এই একই ওষুধ মাসের পর মাস দিয়ে যাচ্ছেন ডাক্তারবাবু, চেঞ্জ তো কিছু করুন। অনেক পেশেন্ট আমাদের কাছে বলে একই ওষুধ ডাক্তারবাবু দিয়ে যাচ্ছেন, একই ওষুধ খেয়ে যাচ্ছি বছরের পর বছর, কিছু তো পাল্টান। এটার একটা রুব্রিক আছে। পেশেন্ট যখন আমাদেরকে এসে বলে যে ডাক্তারবাবু ওই একই ওষুধ না দিয়ে একটু চেঞ্জ করে দিন, এটার রুব্রিক হচ্ছে মেডেলসাম, অর্থাৎ অপরের কাজে নাক গলানো। তো আমি ডাক্তার, কি ওষুধ দেবো, কত পাওয়ার দেবো, কখন চেঞ্জ করব, সেটা ঠিক করবে একজন ডক্টর, একটা পেশেন্টের কাজ নয় সেটা। কিন্তু প্লাম্বাম সেটাও করে, বিকজ প্লাম্বাম ওই একঘেয়েমি পছন্দ করে না। এখন সেই অর্ডিনারি বিজনেস হয়ে গেছে। এই একটা ডাক্তার, অনেক সময় পেশেন্টরা এসে বলে যে আমরা যখন জিজ্ঞেস করি যে আপনার এতদিনের কষ্ট আপনি কি করলেন, না ওই প্রথমে পাড়াটাই অর্ডিনারি ডাক্তারকে দেখিয়েছিলাম, তারপরে কিছু হলো না, তারপরে একটা স্পেশালিস্টকে দেখিয়েছি। দেখুন এই যে অর্ডিনারি একটা ডাক্তারকে দেখিয়েছি, পাড়ার একটা অর্ডিনারি ডাক্তারকে দেখিয়েছি, এরা মনে করে, বা একটা ওই পাড়ার একটা ডাক্তারকে দেখাচ্ছিলাম, তো অর্ডিনারি তেমন কিছু হয়নি ওই জন্য আপনার কাছে এলাম, বা অনেক দিন ধরে একই জিনিস করতে করতে এর কাছে মনে হয় মেশিন, আর আমার এই একই কাজ করে যাচ্ছি প্রতিদিন, একই রুটিন। ডাক্তারবাবু সকাল থেকে উঠেই যে হাঁচি শুরু হয় দিনের পর দিন, বছরের পর বছর, জানেন ওষুধও খেয়ে যাচ্ছি আর ওই হাঁচিও কমে না। অ্যালার্জিক রাইনাইটিসে প্লাম্বাম একটা বড় মেডিসিন, সারাদিন ওষুধও খেয়ে যাচ্ছি বছরের পর বছর, কই আর কমছে বলুন না। একই সকাল থেকে উঠে 50টা হাঁচি, দুপুরবেলা চান করে আসবো হাঁচি, শ্যাম্পু করলেও হাঁচি, একই জিনিস করে যাচ্ছে। দিস ইজ দ্য মেসিন ইজ লাইফ। তো এরকম ভাবে প্লাম্বামকে আমরা অনেক অনেক শেডে চিনতে পারি। প্লাম্বামকে আমরা আরেকটু ভালো করে আজকে ডিটেলস বললে, মানে এটাকে যদি একটু হেভি মেটাল ব্যাপার, হেভি মেটাল, তো এটাকে যদি আমরা ওই জায়গা থেকে আরেকটু বেশি করে বুঝতে চেষ্টা করতাম, তাহলে হয়তো এটাকে আরো ভালো করে পাওয়া যেত। যাই হোক, তবুও আমি বলি যে যতটুকু আমরা প্লাম্বাম সম্বন্ধে আজকে স্যারের বই থেকে পড়লাম, এবং যতটুকু আমার প্লাম্বামকে আমি চিনি বলার চেষ্টা করলাম, তাতে হয়তো কিছুটা প্লাম্বামকে আমরা ধরতে পারলাম। এরপর আমাদের গ্রুপে প্লাম্বাম যেদিনকে আবার আলোচনা হবে, বাকি যে জায়গাগুলো অনেক বড় বড় জায়গা বাকি রয়ে গেল, আমরা সেই জায়গাগুলোকে কভার করে ফেলবো। তো থ্যাংক ইউ অল যারা এতক্ষণ রইলেন।